শ্রোতা বন্ধু, ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপন তরঙ্গে আনন্দ অনুষ্ঠানে। এবারের গানটি দুঃখিত শ্রোতা বন্ধু, এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। তিনি আজ বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য জানান। কে এম আলী রেজা আরও জানান, মৃত্যুদের মধ্যে চট্টগ্রামে 5 জন, কুমিল্লার 4 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় 1 জন করে মারা গেছেন। 11 জেলায় 9,44,548টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 49,38,169 জন। বর্তমানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন 2,84,888 জন মানুষ। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বিভিন্ন নদ নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তিনি আরও জানান, বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত 3,52,00,000 টাকা নগদ এবং 20,150 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সঙ্গে 15,000 বস্তা শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 35 লাখ টাকা ও পশু খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 35 লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য 770টি মেডিকেল টিম কাজ করছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এ মহতে আগ্রহকে স্বাগত জানায়। তিনি জানান, আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক, কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। হিসাব নম্বর 0107-333-004093। উপপ্রেস সচিব জানান, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এবং যথাযথ হিসাব রক্ষণ করবে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের সিকিম, ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে। তিনি গতকাল নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে বন্যা কবলিত এলাকায়। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী ও দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে। সকলের সহযোগিতায় দ্রুত দুর্যোগকাল কাটিয়ে ওঠার আশা ব্যক্ত করেন তিনি। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একদল স্বৈরশাসক দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে গেছে। তবে সর্বস্তরের জনগণ এগিয়ে আসলে দেশ গড়তে সময় লাগবে না। তিনি গতকাল কুমিল্লা সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, এই দুঃসময় সংকট উত্তরণে যুব ও ক্রীড়া অধিদপ্তরের 18,500 কর্মঠ ও দক্ষ যুবকরা মাঠে রয়েছে। উপদেষ্টা বন্যা দুর্গতদের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেন। মতবিনিময় শেষে লাকসামের উত্তরদা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে বন্যার্তদের সার্বিক খোঁজ খবর নেন। পরে নোয়াখালীর চৌমুহনীতে বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। গতকাল হবিগঞ্জ সদর উপজেলার মশাজান খোয়াই নদীর ব্রিজ এলাকায় জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রাকৃতিক সমস্যা আসবে, কিন্তু এটি না জানানোর কারণে তাতে মানব সৃষ্ট সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। দেশকে বন্যামুক্ত রাখতে নদীকে নদীর মতো ও বাঁধগুলো সুরক্ষিত রাখা উচিত। এর আগে তিনি জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। কোটা সংস্কার আন্দোলনের সময়কার সহিংসতা ঘিরে বন্ধ ছিল মেট্রো রেল। আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চলাচল করবে। গতকাল ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাকের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি, তবে কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে। আগামীকাল মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংরক্ষণের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:32। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার আমন্ত্রণ রইল।